স্বাগতম এবং কনস্ট্রাকশনের সপ্তাহে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শ্রাবণ চক্রবর্তী শিমুল। আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে একজন ঠিকাদার এবং একজন ইঞ্জিনিয়ারের পার্থক্য কোথায়। সেজন্য আমাদের সাথে আছেন এমআর কনস্ট্রাকশনের ফাউন্ডার এবং সিইও আব্দুল মালিক ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ আসিফ, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা ভাইয়া, আজকে আমরা শুরুতে জানতে চাইতেছি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার এবং একজন ঠিকাদারের পার্থক্যটা কোথায়। বিল্ডিং নির্মাণ ক্ষেত্রে আমাদের ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার দুই পক্ষে আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, যেমন আমরা মনে করি আপনার একজন বিল্ডিং শুরু করার ধাপ মানে নকশা অনুমোদন বা প্ল্যানিং করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার প্রয়োজন। আর এটাকে বাস্তবায়ন রূপ করার জন্য একজন আমাদের ঠিকাদার বা ইঞ্জিনিয়ার মিস্ত্রি টিম আমাদের প্রয়োজন হয় আর কি। দুজনের দুইটা কাজ, একজন এটা নকশা করে বাস্তবায়নের জন্য তৈরি করে, আর একজন বাস্তবায়িত করে আর কি, এই পার্থক্য এটা। আচ্ছা আচ্ছা, বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে প্রথম একজন গ্রাম অঞ্চলে দেখি যে যখন ভবন মালিক মানে যিনি বিল্ডিং করবে উনি সর্বপ্রথম গিয়ে ঠিকাদারের কাছে দ্বারস্থ হয়, তারপরে ইঞ্জিনিয়ারের কাছে আসে। সেক্ষেত্রে আপনার মতামত কি? সুন্দর একটা প্রশ্ন। বর্তমান সময় দেখা যায় আমরা অবশ্যই যে কাজগুলো করতে যাই, দেখতে যাই যে ম্যাক্সিমাম সময় আমাদেরকে ন্যায় পড়ে। এর আগে দেখা যায় তারা ওই যে কন্ট্রাক্টর ঠিক করে রাখে, যে তাদের কন্ট্রাক্টর এমন হয় যে সবগুলো কথা রেডি, তা আমাদের সাথে বই করতে আসে বা কাজে আসে, তখন দেখা যাচ্ছে আমরা অনেক ভেজালে পড়ে যাই। কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং রুলস যেমন আমরা সাধারণ যারা জানি, অনেকে যেহেতু বিল্ডিং করছে তারা বুঝতে পারেন, একটা বিল্ডিং যদি খরচ বা কাজ করতে যদি আপনার 2 লাখ টাকা খরচ হয়, এখানে 2 লাখ 20 হাজার ধরতে হবে। কারণ কেন? ওই 20 হাজার টাকা খরচ আমাদের ভূমিকম্প বা ডেড লোড বা অন্যান্য বায়ো লোড যেগুলো আছে ওই লোডগুলো বাঁচানোর জন্য আমরা ওগুলো বাড়তি খরচ করি। যেমন আপনারা দেখবেন আগে এক সময় ভূমিকম্প নিয়ে তেমন সমস্যা ছিল না, বা পুরো বিশ্বে আর কি। এখন ওটা আমরা রিসার্চ করে এখন কাজ করা হয়, বা ভূমিকম্প এখন বারবার না দিচ্ছে। তো দেখা যায় হুকে, আগে একটা সময় হুক, কিন্তু হুক যেটা মানে স্টারাপে হুক ইউজ করা হতো না, এখন ইউজ করা হয়। তো হুকের যে খরচ যেটা, ওটা কিন্তু বাড়তি খরচ, মানে এটা একবার ভূমিকম্পের জন্য রাখি দেওয়া হয়, যাতে কোনো সময় ভূমিকম্প আসলে যেন এটা একটা ভূমিকম্প সহনশীল হতে পারে সেজন্য। এবং দেখা যায় ওভার রেনফোর্সমেন্টে ডিজাইন করা হয়। তো দেখা যায় মিস্ত্রি তার ওগুলো করে না। তো তখন যে এই প্যাচটা লাগিয়ে যায় যে আগে মিস্ত্রির সাথে 300 টাকা রেট করে ফেলে পার স্কোয়ার ফিট, দোতলা বা 3 তলা বিল্ডিং। তো আমাদের সাথে কাজ করার মিস্ত্রি বলি 350 টাকা তারা করতে পারবে না। তো এইখানে যে প্যাচটা লাগিয়ে যায় আর কি, একটা বড় একটা সমস্যা সৃষ্টি হয় আর কি। আপনার কথা অনুযায়ী আমার একটা কথা মনে পড়লো যে আমার বাড়ির পাশে একটা প্রজেক্ট। তো উনি ঠিকাদারের কাছে প্রথমে যায়, ঠিকাদারের কাছে যাওয়ার পর ঠিকাদার কাজ শুরু করে কলাম পর্যন্ত করে ফেলে। তারপর যখন আসি সিঁড়ি মিলাতে যায়, সিঁড়ি দিতে যায়, তখন সিঁড়ি মিলাতে পারে না। সে নিচে এন্ট্রি করার কথা ওইটাও দিতে পারে না, প্লাস সিঁড়ির পাশে একটা দরজা রাখার কথা সেটাও রাখতে পারে না। এক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? এক্ষেত্রে পরামর্শ দেওয়ার মতো কিছু থাকে না। যেমন ম্যাক্সিমাম গ্রাম অঞ্চল যে কাজগুলো, যেহেতু বলছেন গ্রাম অঞ্চলে, আমার মনে হয় ওই প্রজেক্টে কিনা মানে সিরিজের এক্সিস্টিং মানে মেইন পয়েন্ট কি এন্ট্রি কি সিরিজ। আচ্ছা, তখন এখানে যে প্যাচটা আসলে কিন্তু সমাধান করার মতো মানে থাকে না। কারণ দেখা যায় একটা বিল্ডিং সাধারণ মিনিমাম মিলাতে গেলে 14 ফিট আমরা জায়গা রাখতে হয় আর কি, মানে কলম টু কলম সেন্টার আর কি। তো দেখা যায় এখানে কয় ফিট ট্যাক্স চালা যায় না। তো সব মিলাই এই প্রেক্ষাপটগুলো কখন হয় যখন ডিজাইন বা ইয়ের ছাড়া আরেকটা কথা এর ভিতরে আসে। যেমন আপনি ধরেন, আমরাও জানি যে মনে করেন একটা বিল্ডিং সাধারণ 8 বা 10 ফিট থেকে 12 ফিটে কি সিঁড়ি মিলিয়ে ফেলা যায়। যদি সিঁড়িতে ঢুকতে হয় বা মেইন এন্ট্রি পয়েন্টে, তখন তো সম্ভব হয় না। তো মিস্ত্রি তো অনেক কাজ করে আসছে, এভাবে তো কোর্স হয়ে গেছে, তারা সেই ডিজাইন অনুযায়ী তারা কাজ করে ফেলে, আসলে বাড়িওয়ালারা বিপদে পড়ে আর কি। তো আসলে এই প্রেক্ষাপটগুলো আমরা যাতে না পড়ি, এর জন্য আমাদের বাড়িওয়ালাদেরকে সচেতন হতে হবে। যেমন আমাদের লাইফেও অনেক আমরা প্রজেক্ট করতে যাই এইভাবে, মানে বাড়িওয়ালার ইঞ্জিনিয়ার কখন নেওয়া দরকার বা ঠিকাদার কখন নেওয়া দরকার, তার এটা মানে প্যাঁচ লাগে যায় আর কি। কথা অনুযায়ী মনে পড়লো আমাদের একটা প্রজেক্ট, আমি যখন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, ফিল্ডে কাজ করতাম, তখন একটা প্রজেক্টে উনি আমাদেরকে কলম পর্যন্ত উনি আমাদেরকে সুপারভিশনের জন্য ডাক দেন। আচ্ছা আচ্ছা। যখন ছাদের সেন্টারিং হয়ে গেছে, ছাদ ডালের দিনে আমাকে সুপারভিশনের জন্য ডাক ডিজাইন আপনাদের কনসালটেন্সি ছিল? আমাদের কনসালটেন্সি ওই বই ডিজাইন আপনাদের করা হয়েছে। তো গেছেন কি সেন্টারিং পরে নাকি? না না, সেন্টারিং এর পরে না, সেন্টারিং এর পরে রড বাদাই করা হয়েছে, রড বাদাই করার পরেও ঢালাই যেদিন ওই দিন আমাকে যেতে বলছে। আচ্ছা, তো কি সমস্যা? গিয়ে দেখি যে অনেক জায়গায় লেভেলিং ঠিক নাই, প্লাস ইলেকট্রিক্যাল যে পাইপগুলা, ইলেকট্রিক্যাল পাইপ না হয়েছে আমাদের যে 2টা জাল ইউজ করি আমরা রডের ক্ষেত্রে, ছাদে স্ল্যাবের জালের ক্ষেত্রে 2টা স্ল্যাব, হ্যাঁ 2 স্ল্যাব, আমরা 2টা জাল ইউজ করি। উনি নিচে জালের নিচ দিয়ে ইলেকট্রিক্যাল পাইপ নেই, যেটা যেখানে কভারিং একদমই থাকে না। আসলে দর্শক আপনারা বুঝতে পারেন যে আসলে বাড়িওয়ালাদের আসলে মানে আমরা বারবার যেটা কথা বলতেছিলাম
যে শুধুমাত্র ডিজাইন করে নিয়ে গেলে হবে না, ডিজাইন অনুযায়ী ইঞ্জিনিয়ার সলিউশনটা কাজ করাটা। যেমন ওনাদের একটা সাইডে যে সমস্যাটা হয় যে মানে সেন্টারিং করা শেষ, রড বাইন্ডিং করা শেষ, দেন ইলেকট্রিক পাইপ বানানো শেষ, তো পাইপটা নিচে কোন জায়গা দিয়ে, জালির নিচ দিয়ে আর কি, যেখানে ক্লিয়ার করা থাকার কথা। তাহলে এই বিল্ডিংগুলো আসলে কি ধরনের ঝুঁকিপূর্ণ হতে পারে, মানুষের লাখ লাখ টাকা নষ্ট হয়ে যায়। আসলে এগুলো আসলে দেখতে আমাদের খারাপ লাগে, যেহেতু ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করার পরেও যদি তারা বুঝতে না পারে যে সলিউশনটা করানো উচিত। তো এগুলা বারবার আমরা বলি, আবার ম্যাক্সিমাম জায়গাতে এটা আমাদের একটা গাফিলতি, আমরা ইঞ্জিনিয়ার বলি না। যেমন আমরা যদি কনসালটেন্সির সাথে আছি এখন, যেমন হয় যে আমাদের অনেক প্রজেক্ট করা হয়, আমরা বারবার বলি যে সলিউশন নেন, কিন্তু এমন কাজ করে, অনেকে দেখা যায় কাজ করছে নোয়াখালীতে, ঢাকা থেকে ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করে নিয়ে আসে, তো বারবার তো তাকে দিয়ে সলিউশন করা সম্ভব না, অনেক টাকাটা ব্যয় বলে থেকে, তখন দেখা যায় এই প্রবলেমটা আসলে পড়ে টাকার জন্য। আবার যে ইঞ্জিনিয়ার ড্রয়িং করে উনি তো শিডিউল রাখতে পারে না, ওনাকে যদি আগে থেকে না বলা হয়। মানে আপনার কাছে কি মনে হয় এইসব জায়গায় সলিউশন কিভাবে করা সম্ভব? আমার ক্ষেত্রে মনে হয় যে মানে কাছে যে ইঞ্জিনিয়ার আছে ওনার মাধ্যমে ড্রয়িং করা, বা আপনার বিলিং করার আগে যখন যে ঢালাইটা হবে বা যখন যে কাজটা শুরু হবে এর আগে ইঞ্জিনিয়ারকে ইমপ্রুভ করা, অথবা আটটা কাজ করা যেতে পারে। আমি বলি, যেহেতু তারা যদি চায় ভালো একজন ইঞ্জিনিয়ার কাজ করাবে, হয়তো ভালো ইঞ্জিনিয়ার সবসময় সময় দিতে পারবে না, তো একটা কাজ করা যেতে পারে সাইড ইঞ্জিনিয়ার রাখা। যেহেতু কনস্ট্রাকশনের মেইন পয়েন্টটা কিন্তু আপনার স্ট্রাকচারের কাজটা আর কি, তার মনে হয় স্ট্রাকচারের সময় যদি সাইড ইঞ্জিনিয়ার রাখতে পারে, তাহলে তো দর্শকদের প্রতি আহ্বান থাকবে, যদি আপনাদের প্রজেক্টটা 3, 5, 6 তলা হয়, যদি ভালো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করার পর মানে সবসময় আনা সম্ভব না, মেইন পয়েন্টে আনলেন, সবসময় কাজ করার জন্য আপনাকে সাইড ইঞ্জিনিয়ার রাখতে চাইবেন আর কি। সাইড ইঞ্জিনিয়ার অল্প বেতন রাখা যায়, ডিপ্লোমা শেষ বা ইন্টার্নের অবস্থা আছে, এরকম লোক রাখতে পারেন। তো আপনার কাজটা ওনার সাথে যে টেকের, যেমন আমি তো ডাক্তারি বা নার্সের বিষয়টা বুঝবো না, যেহেতু আমারও এটা পড়া নেই। তো দেখা যায় একজন নার্স কিন্তু ডাক্তার অনেক কিছু বুঝবে, সুই করতে পারবে, অনেক কিছু করতে পারবে। ঠিক সেম ভাবে আমার মনে হয় একজন ইন্টার্ন বা একজন ডিপ্লোমা শেষ এরকম একজন লোক রাখতে পারে সাইডে, যিনি ওনার টেকের লোকের সাথে ওনার সাথে কপারেট করতে পারে আর কি। আচ্ছা, এবার তো গেল আমাদের ইঞ্জিনিয়ারের বিষয়টা, এরপরে আসে আমরা ঠিকাদার নির্বাচন করবো। ঠিকাদার কিভাবে নির্বাচন করবো? আমাদের ঠিকাদার নির্বাচনে 2-3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো ওই ঠিকাদার যদি কি কাজ করছে আগে, পূর্ববর্তী কাজ, ওই কাজগুলো আপনার প্রয়োজনীয় সম্ভব হলে দেখে আসা, প্লাস ওনার সম্বন্ধে আইডিয়া করা। দেন উনি যদি ইঞ্জিনিয়ার সাথে আবার ওনার সাথে কপারেট করে দেওয়া বা কথা বলে দেওয়া, যে তাহলে ইঞ্জিনিয়ার বুঝতে পারে যে ওনার ডিজাইনের জন্য কাজ বুঝতে পারে কিনা। এই কয়েকটা বিষয় সর্বোচ্চ তার কাজ আগে কি করছে ওটা আবার দেখতে হবে। এবং আপনার কাছে যদি ইঞ্জিনিয়ার প্ল্যানে যদি কাজ করেন, আপনার এটা জানতে হবে যে ওই ঠিকাদার আপনার এটা কি বলে ইঞ্জিনিয়ার প্ল্যান অনুযায়ী কাজ করছে কিনা আগে। আচ্ছা, আমরা দেখি যে ঠিকাদার যে আগের কাজগুলো করছে, আগের কাজগুলো ঠিক আছে, কিন্তু এই কাজে এসে বা নতুন কাজে এসে মানে অনেক কিছু গভর্নমেন্ট করে ফেলে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, এখানে গভর্নমেন্ট 2-3টা পয়েন্ট হতে পারে। একটা পয়েন্ট হতে পারে এলার সমস্যা, আর সমস্যা হতে তার ডিটের সমস্যা, আর সমস্যা হতে হবে তার ওই যে রেডের সমস্যা। আমাদেরকে সবগুলো ইনশিওর করতে হবে। যেহেতু ইঞ্জিনিয়ার পরামর্শে যদি কাজ করেন, যদি ইঞ্জিনিয়ার মাধ্যমে যদি পরামর্শ করেন, মানুষ বলবে যে আপনার এই কাজটা কত টাকা করতে পারবে। যদি কাজটা 300 টাকা করতে পারে, আপনি যদি কাজ দেন 290 টাকা, অবশ্যই সে কাজ খারাপ করবে। এই একটা জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে। দেন আবার আপনাকে মাথায় রাখতে হবে কি যে আপনার সুপারভিশনটা ঠিক মতো করা যায় কিনা। 2, আবার এখানে আরো অনেক কথা প্রসঙ্গ চলে আসবে। একটা প্রসঙ্গের সাথে যেমন বিষয়টা হলো যে মিস্ত্রি দিয়ে কাজ করে, ঠিকাদার তো নিজে কাজ করে, এখানে যে মিস্ত্রি দিয়ে কাজ করে, দেখা যাচ্ছে আপনি যখন রেট কম দিতেছেন তখন উনি 900 টাকার জায়গায় 700 টাকার মিস্ত্রি দিয়ে কাজ করাবে। তো ওগুলো কিন্তু ইনশিওর করতে হবে। আর এগুলো ইনশিওর কিভাবে করে আপনি তো পারবেন না, আপনি তো বুঝবেন না যে এই হাফ মিস্ত্রি না ফুল মিস্ত্রি। তারপর সুপারভিশন ইঞ্জিনিয়ার হোক বা আপনার ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করলে আপনি জিনিসগুলো ইনশিওর করতে পারবেন আর কি। আচ্ছা, দর্শক বুঝতে পারছেন একজন ইঞ্জিনিয়ার এবং একজন ঠিকাদারের পার্থক্য কোথায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।